বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, শুরুতেই আমি প্রথমেই আজকে আমার সকল সংসদ সদস্য সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার, যে আমরা 18ই ফেব্রুয়ারি থেকে যখন এই সংসদ শুরু করলাম, আমরা তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা উভয় পক্ষ, এবং আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছি, আমরা আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি, দৃঢ়ভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে বিশ্বাস করি যে আমরা মনে হয় দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি। সম্মানিত বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, খুব স্বাভাবিকভাবে আমরা যদি সকলে একমতই হতাম তাহলে তো একজন ব্যক্তিই কথা বললেই হতো, সবার বিভিন্ন বিষয়ে আলোচনা করার প্রয়োজন হতো না। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, আমরা মতামত এক্সচেঞ্জ করেছি, ওপিনিয়ন এক্সচেঞ্জ করেছি আমরা, কিন্তু তারপরেও আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যে কাজটি করতে সক্ষম হয়েছি, এটা যে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করতে সক্ষম হয়েছি তার জন্য নয়, তা নয়। আমি মনে করি এটিতে সবচেয়ে বড় যদি ক্রেডিট দিতে হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষ যারা আছে, এই দেশের নাগরিক যারা আছে, 20 কোটি মানুষ, তাদের প্রত্যেককে এই ক্রেডিটটা দেওয়া উচিত। কারণ তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা উভয় পক্ষ এখানে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে একটি সামনের দিকে নিয়ে যাবার পথ হয়তো তৈরি করতে পারছি। মাননীয় স্পিকার, এখানে প্রত্যেকটি মানুষ, দেশের বিবেকবান প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ ওয়াকিফাল আছেন যে কি প্রেক্ষাপটে যখন 5ই আগস্ট ঘটেছিল, তখন দেশের রাজনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, স্বাস্থ্য, যাই বলি না কেন, একটি দেশকে ঘিরে প্রত্যেকটি কি শোচনীয় অবস্থায় ছিল। সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে আমরা দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে সংসদে বসে প্রত্যেকটি সদস্য, রাজনৈতিক দলের সদস্যই হোক, ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র সদস্যই হোক না কেন, প্রত্যেকটি সদস্য বসে সিভিলাইজড ওয়েতে, সভ্যভাবে আমরা দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা। সেজন্যই আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যেটাই বলি না কেন, আজকে যে কারণে আমরা সকলে এখানে একত্রিত, সেটি হচ্ছে বাজেট উপস্থাপন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে, আমাদেরকে অবশ্যই
আমরা অতীতে দেখেছি, দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। আমি বুঝি, আমি জানি, আমরা যে যত সুন্দর বাজেটই উপস্থাপন করি, যে যেটাই বলি না কেন, আমার মনে হয় এই কথাটিও বোধহয় মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, যাই আমরা উপস্থাপন করি না কেন সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়, তা নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরেও বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটটি যেদিন উপস্থাপন করা হয়, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এটি আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই, এবং তার জন্য সর্বোপরি আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে এই শুল্ক প্রত্যাহার করার ফলে আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা মনে করি আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আমাদের সকলের জানা আছে, গতকালকে এখানে বিরোধী দলের চিফ হুইপ ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছিলেন যে কোন প্রেক্ষাপটে এই সংসদ, এই সরকার গঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এর বাইরে তো যেই কথাটি
মাননীয় বিরোধী দলের নেতাও বলেছেন হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। মাননীয় স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল, অথচ কোটি সংখ্যক মানুষ কিভাবে অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে এবং অপচয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। মাননীয় স্পিকার, টাকার যে এক্সচেঞ্জ বা হার হ্রাস এটি 40% নেমে গিয়েছিল। এর বাইরে আমরা দেখেছি সেই সময়, যদি আমরা উল্লেখ করে থাকি, কম বেশি অনেকেই বলবেন, অনেকেরই ধারণা আছে, বেশ কিছু প্রজেক্ট যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে, এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংক্ষেপে যে সংকটের কথা আমি বললাম, এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না, অস্বীকার করে আমরা সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না, এবং সেজন্যই মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের যাত্রা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি। যাত্রা শুরু করার সাথে সাথে, কাজ শুরু করার সাথে সাথেই আমাদেরকে রমজান যেরকম ম্যানেজ করতে সামাল দিতে হয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অন্তত থাকে যতটুকু সম্ভব। একই সাথে মাননীয় স্পিকার, এই ভঙ্গুর যে অর্থনীতির সংক্ষেপ চিত্র আমি তুলে ধরলাম, যা সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি ধারণা আছে, এইটি সাথে নিয়ে আমাদেরকে হঠাৎ করে মধ্যপ্রাচ্য সংকটকেও মোকাবেলা করতে হয়েছে, এবং আমরা দেখেছি কিছু মানুষ খুব কষ্টের শিকার যারা হয়েছেন। হঠাৎ করে তেলের যেই সমস্যাটা সারা বিশ্বে তৈরি হয়েছিল, এবং সেই তেলের যোগান দিতে গিয়ে আমাদের অর্থনীতির উপর একটি বিশাল চাপ তৈরি হয়েছিল, এবং এই বিশাল চাপটি যে তৈরি হয়েছিল মাননীয় স্পিকার, এটি নিশ্চয়ই আমরা পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, সাধারণ মানুষই সেটি বুঝেছেন। সেটি বোঝার জন্য কোনো বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়েই আমাদেরকে আজকের এই বাজেটকে প্রণয়ন করতে হচ্ছে, এই বাজেটকে উপস্থাপন করতে, এই বাজেটকে তৈরি করতে হয়েছে। মাননীয় স্পিকার, বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। মাননীয় স্পিকার, আগেই আমি বলেছি যে আমরা একটি রাজনৈতিক দল। 12ই ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে, আমাদেরকে তারা দায়িত্ব দিয়েছে। তারা যাকে যেখানে, এই দেশের মানুষ যাকে যেখানে এই মুহূর্তে সঠিক মনে করেছে, তাকে দায়িত্ব দিয়ে সেখানেই তারা পাঠিয়েছে। মাননীয় স্পিকার, যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে, সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব, এবং দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো
সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এই দর্শনের ভিত্তিতেই মাননীয় স্পিকার আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। মাননীয় স্পিকার, স্বাভাবিক জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। মাননীয় স্পিকার, আমরা যে বাজেট সেশনে আলোচনা করছি এই আলোচনায় অনেক সদস্য হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, যেটা আমরা বলেছি, আমি একমত, বিরোধী দলের নেতার সাথে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। অনেকে এই বাজেটের আকার নিয়ে বলেছেন আকার হয়তো বড় হয়েছে, প্রশ্ন তুলেছেন বা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, মানুষের স্বপ্ন বা অধিকারের পরিধি কিন্তু এই সংখ্যার চেয়ে অনেক অনেক বড়। এবারে বাজেটে মাননীয় স্পিকার শুধু বার্ষিক, এবার যে বাজেট, এই বাজেটটি শুধু বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয় মাননীয় স্পিকার, বরং বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই এবং সেজন্যই মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জাতীয় সংসদে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে এই বাজেটটিকে উপস্থাপন করেছেন ওনার বক্তব্যে। মাননীয় স্পিকার, এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, এবারের বাজেটের অন্যতম তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে, সেটি হচ্ছে প্রথমত দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা, সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি কথা বলেছেন, স্বাভাবিকভাবে রাজনীতিতে থাকে, উনি বলেছেন কুচিকাটা করার কথা রাজনৈতিক ভাষায়, হ্যাঁ, কুচি কুচি করা উনি বলেছেন বিভিন্ন বক্তব্যে, বিবৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, হয়তো রাজনীতির একটি অংশ এটি, তবে মাননীয় স্পিকার, আমরা দেখেছি স্বৈরাচারের সময়, আমরা দেখেছি এই বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির স্বার্থে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন হাউজের স্বার্থে এই অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করে করা হয়েছে। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। মাননীয় স্পিকার, অন্যতম তৃতীয় যে মূল লক্ষ্য এই বাজেটের, সেই লক্ষ্যটি হচ্ছে যা, মাননীয় স্পিকার, আপনি জানেন গত সপ্তাহে আমি দুটি দেশ সফর করে এসেছি, একটি মালয়েশিয়া এবং একটি চীন। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের পর্যালোচনায় বলেছে যে এবারকার সফরটির লক্ষ্য, উদ্দেশ্য, কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার এই দেশের অর্থনীতির উপরে জোর দিয়েছে এবং
বিনিয়োগের উপরে তারা জোর দিয়েছে। এটি হচ্ছে তাদের একটি আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যানালাইসিস। মানে স্পিকার, ওনারা সঠিক বলেছেন, আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেটের আকার ধরা হয়েছে সেটি হচ্ছে 9,38,000 কোটি টাকা, যার বিপরীতে আয় ধরা হয়েছে, রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা হলো আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যত বড় বড় যাই কথা বলি না কেন। সুতরাং আমরা যদি অর্থনৈতিক যে চাকা সেটিকে যদি বেগবান রাখতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন। এবং এজন্যই আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার কাজ আমরা হাতে নিয়েছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি, ইনভেস্টমেন্ট। এবং এই উদ্দেশ্যে মাননীয় স্পিকার, আমরা বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ সামনের অর্থ বছরের জন্য 50%-এরও বেশি বৃদ্ধি করে 3,16,000 কোটি টাকায় উন্নীত করেছি। মাননীয় স্পিকার, আবারও আমি মাননীয় বিরোধী দলের একটি কথাকে কোট করে বলতে চাই যে আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে, উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হলো সেটি আমরা সেভাবে বিবেচনায় নিতে চাই না, বরং আমাদের বিবেচনাটি হচ্ছে একটি প্রকল্পে যদি বিনিয়োগ হয়, সেই বিনিয়োগ এবং উৎপাদন কি ভূমিকা রাখবে মানুষের জীবনে, জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। প্রথম ধাপে মাননীয় স্পিকার, অর্থনীতির যে অবনতি, যে ডিক্লাইন যেভাবে করছে, এটিকে ধরে রাখা, ধরে উপরের দিকে নিয়ে আসা, অর্থাৎ এটিকে রোধ করা, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন
তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দল নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোনো ইনভেস্টর বা উদ্যোক্তা কোনো রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার। আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই, এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার, বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যেই শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার, সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি, মাননীয় স্পিকার, 100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, এবং একই সাথে মাননীয় স্পিকার, নতুন কর্মসংস্থান যেখানে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য, আগেও বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করা যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মাননীয় স্পিকার, এখানেও আমি বলেছি, আমাদের শিল্পমন্ত্রী ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা, এটিকে বেগবান করার জন্য মাননীয় স্পিকার, আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা, এবং একই সাথে মাননীয় স্পিকার, শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন, এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মাননীয় স্পিকার, উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না,
হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পড়ে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটিভাবে ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই, এবং সে কারণে মাননীয় স্পিকার এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় স্পিকার। যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়। আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে। মাননীয় স্পিকার, আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে, যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে, এটি আমার মনে হয় এই সংসদে বোধহয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা ক্যান বিকাম এ প্রফেশন, এবং আমরা এটিকে মাননীয় স্পিকার এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলার প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই। আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাবো। মাননীয় স্পিকার, নতুন কুড়ি আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার, যে এইজ গ্রুপটা আছে, আমরা কম বেশি সবাই নতুন কুড়ি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার শিশু কিশোর যারা ছিল তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিসগুলোকে বের করে নিয়ে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন কুড়ি চালু করেছি। এর মাধ্যমে মাননীয় স্পিকার, এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং একই সাথে মাননীয় স্পিকার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রম বাজার বিদেশে আছে, এটির
উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে, বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে সেখানে গিয়েছিল। মাননীয় স্পিকার, শহীদ জিয়ার সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করেই বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ জনশক্তি জন্য নতুন নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা কাজ করছি এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের বা বিদেশেই থাকেন তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন যেগুলা তারা হন এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি, সেই জন্য মাননীয় স্পিকার আমরা একটি কার্ডের উপরে কাজ করছি যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড। এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায় সেখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতন গা শিউরে ওঠে কিভাবে এই দেশের জনগণের অর্থর অপচয় করা হয়েছে। দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি, শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই খাত বহুমাত্রিক সংকটে নিমজ্জিত। বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে মাননীয় স্পিকার আরেকবার প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা যে কোনো দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এবং সেই কারণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণ, জাতীয় গ্রিডকে মডার্নাইজ করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধির উপরে আমরা গুরুত্ব আরোপ দিয়েছি। কারণ আমরা যেই $1 ট্রিলিয়ন ইকোনমিকে এইম করছি সেটিকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে নির্বিঘ্ন জ্বালানি সাপ্লাই অব্যাহত থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ একসময় বাংলাদেশের অর্থনীতি বলতে প্রথমেই যেই চিত্রটি বা যেই সেক্টরটি আমাদের সামনে উঠে আসতো সেটি হচ্ছে কৃষি। এই অর্থনীতিকে, কৃষি নির্ভর যে অর্থনীতি আমাদের, এটিকে চাঙ্গা রাখার এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। এবং সেজন্যই মাননীয় স্পিকার, কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য এই সরকার যতটুকু যা করা প্রয়োজন একটি সরকারের পক্ষে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং সে কারণেই মাননীয় স্পিকার, সে কারণেই নিশ্চয়ই এখানে আপনি সহ সকল সংসদ সদস্যের মনে আছে নির্বাচনের সময় আমরা এই দেশের কৃষক ভাইদের কাছে একটি ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে সেই সময় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের ছিল সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব। মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এবং
সরকার গঠন করার প্রথম সপ্তাহে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে 10,000 টাকা পর্যন্ত টাকা পর্যন্ত সুদ সহজে কৃষি ঋণ ছিল। প্রায় 13 লক্ষ কৃষকের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি সরকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটি কমিটমেন্ট করেছিলাম এই দেশের কৃষক ভাইদের কাছে যে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদেরকে একটি কার্ড পৌঁছে দিতে চায়, যার মাধ্যমে বাৎসরিক তাদের কাছে সরাসরি সরকারের পক্ষ থেকে 2,500 টাকা পৌঁছে যাবে, যার মাধ্যমে তারা কিছুটা হলেও রিলিফ পাবে। মাননীয় স্পিকার, এই কার্ডের মাধ্যমে, যা বেশ কিছু লম্বা, এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে আরো 10টি, শুধু যে তাদের কাছে টাকা পৌঁছবে তা নয়, আরো 10টি সুবিধা আমরা পৌঁছে দিব। এবং মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আগামী অর্থাৎ 2026-27 অর্থ বছরে ইনশাল্লাহ আমরা দেশের প্রায় 43 লক্ষ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, কৃষির ব্যাপারে সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম, এই সংসদের সামনে তুলে ধরলাম। কৃষির সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। শুধু কৃষি বা কেন বলি, আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যেই বিষয়টি একটি জড়িত, সেটি হচ্ছে দেশের পানি। মাননীয় স্পিকার, দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, আন্তঃনদী ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা একটি অভাব ছিল বা আছে, আমি বলবো এখনো বিদ্যমান আছে। মাননীয় স্পিকার, সুতরাং নদীর যে নাব্যতা, প্রায় আমরা দেখি নদীগুলোতে হয় বন্যা হচ্ছে অথবা নদীগুলোতে পানি শুকিয়েছে। সবকিছু মিলে নদীর যে নাব্যতা, এটি ফিরিয়ে এনে, এগুলিকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে, একই সাথে মাননীয় স্পিকার, সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা, মাননীয় স্পিকার, আমি এমন জায়গায়ও গিয়েছি যেখানে বর্ষাকালেও, যেখানে পানি থই থই করে বর্ষাকালে, সেখানেও আমরা দেখেছি অনেক খালে পানি থই থই করছে, কিন্তু খাল থেকে কিছু দূরে কৃষক পানির অভাবে তার জমিতে সেচ দিতে পারছে না। সেজন্যই মাননীয় স্পিকার, সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে, তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। এবং মাননীয় স্পিকার, এরই মধ্যে 20,000-এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 900 কিলোমিটার খাল পুনর্খনন এবং খনন করেছি। কিছু কিছু ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা কমপ্লেন পেয়েছি, সেগুলোকে আমরা দেখছি, দরকার হলে সেগুলো আবার আমরা হাতে নিব সেই কাজগুলো। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্যরা, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে
যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, একটি দেশের জন্য শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একটি দেশের জন্য। আমরা দেখেছি ফ্যাসিবাদের ১.৫ দশকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একদম পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এডুকেশন ফার্স্ট, মাননীয় স্পিকার আপনি জানেন ভালো করে, কয়েকদিন আগে আমি যখন মালয়েশিয়া ট্যুরে গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে যখন আমরা শহরে যাচ্ছি, আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে, তখন এয়ারপোর্ট থেকে বেরোতেই বিশাল বড় এক সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, এই নীতিতে তারা বিশ্বাস করে, বোঝা গেল তাদের যে পরিবর্তন, সেই পরিবর্তন এ কারণেই, কারণ তারা বিশ্বাস করে এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। এবং সে কারণে মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করার প্রস্তাব করা আছে। এবং মাননীয় স্পিকার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা। মাননীয় স্পিকার, আপনি আপনার পরিবার, আপনার সমাজ ব্যবস্থা, আমরা আমাদের পরিবার সমাজ ব্যবস্থায় প্রায় দেখি আমাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক ইয়াং সদস্য সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেচারা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। মাননীয় স্পিকার, আমরা এই সার্টিফিকেট সিস্টেম, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু এই সার্টিফিকেটে নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই মাননীয় স্পিকার। এবং এই পরিবর্তনের মাধ্যমে মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে একজন তরুণ, একজন যুবক শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না, বরং তার এমন কোয়ালিটি থাকবে যেটার মাধ্যমে সে নিজে কনফিডেন্ট থাকবে যে শুধু সার্টিফিকেট আছে এটাই তার ভরসা হবে না, তার নিজের যোগ্যতা, তার নিজের কোয়ালিফিকেশনের উপরে তার নির্ভরতা থাকবে, তার আত্মবিশ্বাস থাকবে এবং সে নিজের পায়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। মাননীয় স্পিকার, আমার চায়না সফরে আমি সেই দেশের সরকারকে বলেছি যে আমরা চাই, কারণ স্বাভাবিকভাবে তাদের অর্থনীতির পরিধি বাড়ছে এবং তাদের প্রয়োজন হচ্ছে, এখন তাদের দেশে অনেকগুলো বিজনেস সাবজেক্ট আছে যেখানে তাদের মানুষেরা আজ কাজ করে না, কারণ তাদের লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে গিয়েছে,
তাদের বিদেশ থেকে আস্তে আস্তে এমন পরিস্থিতি আছে যে মধ্যপ্রাচ্যের মতন তারাও বিদেশ থেকে মানুষ নিতে চাইছে, যে সেই কাজগুলো তারা করবে। এবং মাননীয় স্পিকার, আমি যখন তাদেরকে এই কারণেই তাদেরকে যখন বলেছি যে আমরা চাই আমাদের ছেলে মেয়েদেরকে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ শেখাতে, তারা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলেছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ তারা এখানে শেখাবে। মাননীয় স্পিকার, আমি যা দেখে এসেছি, আমার সফরে আমি যা দেখে এসেছি, যে আমরা যদি আমাদের সন্তানদেরকে তৃতীয় ভাষা হিসেবে কয়েকটি ভাষার মধ্যে যদি, যেহেতু আসলে আমি মাত্র চায়না থেকে এসেছি সেই জন্যই ম্যান্ডারিনের কথাটি বলেছি, এই ভাষা আমরা শিখাতে পারি, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রজন্মের বহু মানুষকে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করে দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একই সাথে মাননীয় স্পিকার, শুধু ম্যান্ডারিন না, এর বাইরে জাপানিজ আছে, এর বাইরে আমরা ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, অ্যারাবিক আছে, এই ভাষাগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মাননীয় স্পিকার, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। এর বাইরে মাননীয় স্পিকার, ক্রীড়া ও শিক্ষা সংস্কৃতির বিকাশ, আনন্দময় প্রযুক্তি নির্ভর শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াইফাই, এই সকল কিছু, একই সাথে প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য স্কুল ড্রেস, এই সবগুলো বিষয় আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শক্তিশালীভাবে, দৃঢ়ভাবে, কনফিডেন্টভাবে গড়ে তোলার জন্য এই বাজেটে আমরা এই পদক্ষেপগুলো রেখেছি, যা আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বিষয় মাননীয় বিরোধী দলীয় নেতা উল্লেখ করেছেন, মাদ্রাসা শিক্ষা। মাননীয় স্পিকার, আমরা মাদ্রাসা শিক্ষার বাইরে যে রেগুলার শিক্ষা আছে সেটিকে যেভাবে গুরুত্ব সহকারে পর্যায়ক্রমিকভাবে পরিকল্পনার মধ্যে সাজিয়ে সামনে এগিয়ে নিতে যাচ্ছে, একইভাবে মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার ব্যাপারেও একইভাবে আমরা তাদেরকে সেই পরিকল্পনার ভিতরে নিয়ে এসে আমরা একইভাবে সেটিকেও তুলে নিয়ে যেতে চাইছি, যাতে একজন সন্তান সে মাদ্রাসায় পড়েছে বলেই যে সে শুধু একটি বিষয়ে পারদর্শী হবে তা না। একটি জেনারেল শিক্ষা ব্যবস্থার ছাত্র বা ছাত্রী যেভাবে পারদর্শী অন্যান্য বিষয়, মাদ্রাসা শিক্ষা যে সকল ছাত্র বা ছাত্রী থাকবে তারাও একইভাবে সমভাবে সেই সকল বিষয়ে পারদর্শী হবে। এই পরিকল্পনা নিয়ে মাননীয় স্পিকার আমরা এগোচ্ছি। মাননীয় স্পিকার, ছোটবেলা থেকে পড়ে এসেছি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, এই কথাটি আমি, আমার সহকর্মীবৃন্দ, আমার অর্থমন্ত্রী, আমরা এই কথাটি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই মাননীয় স্পিকার, এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি। মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত যে বাজেট, এই বাজেটে জিডিপির 1.2% প্রস্তাব করেছে এইবার, কিন্তু ঠিক একইভাবে মাননীয় স্পিকার, আগামী 5 বছরের শিক্ষায় যেরকম আমরা জিডিপির 5% বরাদ্দ করতে চাই পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে, একই সাথে আমরা মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজেই প্রত্যেকটা নাগরিকের মিনিমাম স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি, এই একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা জানি গতকালকে এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় একদম। এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, গতকালকেই বাজেটে উপস্থাপন করা হয়েছে এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যে
যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিংয়ের যে স্টেন্ট সেটি, হার্টের ভলভ, পেসমেকার, অক্সিজেনেটর, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল, মানে স্পিকার এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি মানে স্পিকার। এবং এর ফলে আমরা মানে স্পিকার হিসাব করে দেখেছি, একজন লোকের, একজন মানুষের যদি এখন হার্টে স্টেন্ট করতে 1 লক্ষ টাকা লাগে, এই আগামী পরশুদিন থেকে মানে স্পিকার এই বাজেট পাস হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট 50%, অর্থাৎ 50% চলে আসবে। মানে স্পিকার বাজেট বক্তব্যে, আমার বক্তব্য শুরু করার আগেই বলেছি, আমাদের বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যতটুকু সম্ভব দেশের মানুষকে রিলিফ দেওয়া, শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে। এবং সেটির প্রতিফলন মাননীয় স্পিকার আপনি চিকিৎসা খাতে দেখলেন। মাননীয় স্পিকার, চিকিৎসা যে ব্যয়, এই ব্যয়টি কমানোর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, ওনার সাথে আমার প্রথম লন্ডনে দেখা হয়েছিল আজকে থেকে প্রায় 5 বছর আগে। ওনার পরিবারের সদস্যরাও লন্ডনে থাকেন, উনি নিজে একজন চিকিৎসক, খুব সম্ভবত ওনার মেয়েও বোধহয় চিকিৎসক আমি যতটুকু জানি, ছেলে চিকিৎসক ওনার, সবাই চিকিৎসক। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। মাননীয় বিরোধী দলীয় নেতা অবশ্যই ওয়াকিফাল আছেন, ওনার ধারণা আছে, যেহেতু উনি পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মাঝে জন্য ইউকেতে যান, আমিও যেহেতু আনফর্চুনেটলি বহুদিন আমাকে থাকতে হয়েছে দেশে আসতে না পারার কারণে। মাননীয় স্পিকার, ইউকের মতন দেশও একটি রিচ কান্ট্রিও দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে তারা রীতিমতন হিমশিম খাচ্ছে, এবং সে কারণেই তারা এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটা শুধু ইউকেতেই নয়, অল ওভার ইউরোপে এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে। সেটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ সেটি এখন তারা ইউরোপিয়ান সরকারগুলো প্রিভেনশনের উপর জোর দিচ্ছে। অর্থাৎ একটি মানুষ, হিসাব করে দেখা গিয়েছে যে একটি মানুষ যদি অসুস্থ হয়, যেহেতু ওইসব দেশে সরকার সর্বোচ্চ সবকিছু বহন করে একটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, সেজন্য তারা হিসাব করে দেখেছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, তার পিছে নার্স, ডাক্তার, হসপিটালের বেড সবকিছু মিলে যে খরচ হয়, কিন্তু তাকে যদি প্রথমেই অ্যাওয়্যার করা যায় যে তুমি এই কাজগুলো থেকে যদি বিরত থাকো, তাহলে তুমি এইভাবে অসুস্থ থেকে দূরে থাকবে, অসুস্থ হওয়া থেকে বিরত থাকবে, দেখা গেছে হিসাব করে তাতে খরচ কম হয়। মাননীয় স্পিকার, আমরাও এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি যে স্বাভাবিকভাবে 20 কোটি মানুষের দেশ, এত মানুষকে চিকিৎসা সুবিধা দিতে গেলে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন কিভাবে মানুষ ওয়ার্ড হসপিটালগুলোতে মাটিতে পর্যন্ত শুয়ে থাকে। বিরোধী দলের নেতার জানার জন্য বলছি, আমার কাছে একটি স্ট্যাটিস্টিক্স আছে, এটি সবার জানার জন্য বলছি। হিসাব করে দেখা গিয়েছে মোটামুটিভাবে হাসপাতালগুলোতে, সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় 40 লক্ষ মানুষ, 40 লক্ষ মানুষ যাদেরকে বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ, স্বাভাবিকভাবে সরকারের, আমি বলেছি আমার বক্তব্যে, সরকারের সীমাবদ্ধতা আছে সম্পদের, রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা মানুষকে বোঝাবো, মানুষকে অ্যাওয়্যার করবো যে কি অসুখ কাজ থেকে বিরত থাকলে, খাবার দাবার লাইফস্টাইল ফলো করলে অসুখ থেকে, অসুস্থ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়। এবং সেই জন্যই মাননীয় স্পিকার, আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি, এবং সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে, আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে, কারণ মা বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার দাবার, হাইজিন সব কিছু কম বেশি খেয়াল রাখেন। কাজেই কোন জিনিসটি খেলে হার্ট
স্বাস্থ্যের অসুখ থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে না খেলে প্রেশার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে, এই হেলথ কেয়ারগুলো সেখানেই কাজ করবে। এবং আমরা আশা করি ধীরে ধীরে জনগণ এটির সুফলটি পাবে। ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস তখন এনশিওর করতে পারবো। মাননীয় স্পিকার, অনেক সময় লাগবে। সরকার প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করতে চায়। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় স্পিকার, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয় তাহলে অবশ্যই একজন নাগরিককে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাকে শক্তিশালী হতে হবে। এবং এই কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার্ড নিশ্চিত করতে চায়। গতকাল আমাদের বিরোধী দলীয় একজন বন্ধু বলেছেন তার বক্তব্যে যে ফ্যামিলি কার্ড বাদ দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করান। আমি আমার সেই বিরোধী দলীয় সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য দেখুন। এই ফ্যামিলি কার্ড বহু কর্মসংস্থানের তৈরি করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি এই সংসদে একদিন সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কিভাবে ফ্যামিলি কার্ড একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, কিভাবে একটি ফ্যামিলি কার্ড একটি নয়, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি ফ্যামিলি কার্ড কিভাবে দেশে কর্মসংস্থান তৈরি করবে, কোটি কোটি কিভাবে ফ্যামিলি কার্ড দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, সেটি আমি তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। 2,500 টাকা, আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল, সম্ভব হলে 2,500 টাকা আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা সেইটি করতে পারি। সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা নারীদের হাতে 2500 না 25,000, 1 বেশি দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা আগামী অর্থ বছরে যেরকম কৃষক ভাইদের কাছে প্রায় 41 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চেষ্টা করছি, একইভাবে আগামী অর্থ বছরে 40 লক্ষেরও বেশি, প্রায় 43 লক্ষ মতন পরিবারের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, শুধু নারীদের কাছেই নয়, আমাদের এই সমাজে কিছু ব্যক্তি আছেন যে মানুষগুলোকে, আমি মুসলমান হই, আমি যে কোনো ধর্মেরই হই না কেন, অন্য ধর্ম যারা আছেন, এই মানুষগুলোর কাছে আমরা অনেক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে থাকি। এই মানুষগুলো আমাদের জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? মুসলমান হিসেবে আমি তাদেরকে চিনি মুয়াজ্জেম নামে, তাদেরকে চিনি ইমাম নামে, তাদেরকে চিনি খতিব নামে, এই উপাধিতে তারা উপাধিত। মাননীয় স্পিকার, অন্য ধর্মেরও এই সকল ধর্মীয় ব্যক্তিত্ব আছেন। অধিকাংশ ক্ষেত্রে মাননীয় স্পিকার দেখেছি আমরা এই মানুষগুলোর মধ্যে বহু সংখ্যক মানুষ, বিরাট একটি অংশ অনেক মানবতর জীবন যাপন করেন। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে আমাদের দলের অবস্থান থেকে বলেছিলাম আমরা যেরকম নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই,
আমরা যেরকম প্রবাসীদের কাছে প্রবাসী কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, আমরা এই যে মানুষগুলো যাদের কথা বললাম তাদের কাছেও আমরা একটি সরকার যতই সামান্য হোক, যত অল্পই হোক না কেন, তাদের কাছেও আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে আমরা কিছু সম্মানই পৌঁছে দিতে চাই সরকারের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, এবং এই সম্মানটি আমরা প্রতি মাসে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিব মাননীয় স্পিকার, যার কাজ ইতিমধ্যে সরকার শুরু করেছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা ওনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ, আমরা যারা এখানে বসে আছি, গত 17 বছরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, বহু অরাজনৈতিক ব্যক্তিবর্গ, মানুষ, তারা অকাতরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই 17 বছরে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদের জন্য একটা কিছু করার। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যতটুকু আমাদের সামর্থ্য, রাষ্ট্র বা সরকারের সামর্থ্য, সেই অবস্থান থেকে আমি আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা, আর 15 মিনিট পরে আজান পড়বে, আপনি কি আজানের পরেও কন্টিনিউ করতে চান? মাননীয় স্পিকার, আমার একটু সময় লাগবে। প্লিজ টেক ইউর টাইম। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিশ্বাস করে যে আমরা যে জাতীয় নিরাপত্তা বলতে যা বুঝি, এটি শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা, এবং সর্বোপরি আজকের যে যুগ, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা, এই সকল কিছু সমন্বিত একটি বিষয়। এবং সেজন্যই মাননীয় স্পিকার, বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, গড়ে তোলার কাজে হাত দিয়েছে, যেটা আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং দেশীয় সক্ষমতার সমন্বয় ভবিষ্যৎ নিরাপত্তার চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তিগত ব্যবহার, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিকরণের জন্য, মডার্নাইজ করার জন্য বর্তমান সরকার এই বাজেটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় স্পিকার, যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বাংলাদেশী হিসাবে আমাদের প্রত্যেককে আগামীতে ইনশাল্লাহ গৌরবান্বিত, অহংকার করার মতন অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় জনগণের আস্থা এবং বিশ্বাস থাকা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কি একটি ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা পেয়েছি, বা ইকোনমি আমরা আর্থিক অবস্থা আমরা ইনহেরিট করেছি। বর্তমান সরকার মাননীয় স্পিকার পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায়। আমরা দেখেছি বিনিয়োগ বাজারে বা পুঁজিবাজারে, আমরা দেখেছি পুঁজিবাজারে কিভাবে কি হয়েছিল স্বৈরাচারের সময়, কিভাবে অসহায় মানুষ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, যা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে কোনোদিন ঘটেনি। মাননীয় স্পিকার, এই পুঁজিবাজারকে কিভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এর ভিতরেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের
যোগ্য ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যেই এর একটি ভেরি পজিটিভ রিফ্লেকশন আমরা দেখতে পাব। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে, উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকিং, আমি আগেই বলেছি, আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা, এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। এখানে বিরোধী দলীয় নেতা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করেছেন যে ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য। মাননীয় স্পিকার, আপনি এবং আপনার মাধ্যমে সমগ্র সংসদ অত্যন্ত খুশি হবেন যে বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে, যারা এই কাজগুলো করে, প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। কাজেই মাননীয় বিরোধী দল নেতা যেমন বলেছেন, এই কাজ করার জন্য ওনারা আমাদের সব রকম সহায়তা দিবেন, তার জন্য আমি ওনাকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের আইন কানুন এবং আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ, দেশের মানুষের যে সম্পদ পাচার হয়েছে, যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব, সেটি আমরা ইনশাল্লাহ দেশে ফিরিয়ে নিয়ে আসব। মাননীয় স্পিকার, এই বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। এই বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন নিয়েই আমরা সরকার গঠন করেছি। সেজন্যই করের বোঝা বাড়ানো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়, করের বোঝা বাড়িয়ে নয়, বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার, সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। এটা আমি বলতে চাই, সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, স্বাভাবিক, এখানে করের বা করদাতা যারা আছেন, বিভিন্ন রকম বিষয় আছে, বাংলাদেশে বাস্তবতা আছে, আমি অত ডিটেলে যাব না, বাট বাস্তবতার বাইরেও আমরা থাকতে পারবো না। এবং সে কারণে সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে সেরকম একটা সিস্টেম তৈরি করতে চাই, স্বচ্ছ এবং আধুনিক করতে চাই এই কর ব্যবস্থাকে। আমার মনে হয় এ ব্যাপারেও আমাদের বিরোধী দলীয় নেতা একটি বক্তব্য তুলে ধরেছেন, আমি ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। মাননীয় স্পিকার, এবার আমি প্রস্তাবিত বাজেটে কয়েকটা বিষয়, প্রস্তাবিত বিধান এবং কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোর জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 3,75,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4 লাখ টাকা এবং 30-31 কর বছরের জন্য 4,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সে কারণেই মাননীয় স্পিকার, 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং
2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। সেটি পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের বিভিন্ন সংসদ সদস্যের মাধ্যমে হোক, বিভিন্ন সমাজের সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হোক, এটি আমি জানিয়েছি। আমাদের দেশে মাননীয় স্পিকার, যেহেতু অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না, মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। তাই করদাতাগণকে ঝামেলামুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। আমি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম বাজেট যখন তৈরি হচ্ছিল, এবং সেখানে যে আলোচনাগুলো হয়েছিল সেখান থেকে কেন এটি হয়েছিল, যেটি এক্সপ্লেনেশন ছিল, আমি সংক্ষেপে এক লাইনে এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন এটি রাখা হয়েছিল। আনফর্চুনেটলি কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, দেশে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বর্তমানে হ্রাসকৃত 10% হারে কর প্রদান করে তারা। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। তবে এখানে একটি তবে আছে। এই তবেটি হচ্ছে, আমি একই সঙ্গে তাদের প্রতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু ট্যাক্সটি কমানোর প্রস্তাবনা করা হচ্ছে, গবেষণা এবং উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে বহু ভাষায় পারদর্শী, তাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করার জন্য, গড়ে তোলার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও পরিচালনা করা, এবং একই সাথে গরিব এবং মেধাবী শিক্ষার্থী যারা থাকবে তাদের প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, করের আওতা বাড়ানো, স্বাভাবিকভাবে করের আওতা তো আমরা বাড়ানো, এবারের বাজেটে এই লক্ষ্যে একটি প্রস্তাব করা হয়েছিল যে কয়েকটি ক্ষেত্র ছাড়া, স্টুডেন্ট সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও 3 দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই বিষয়টাতেও কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠেছে, কনফিউশন হচ্ছে, বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, দেশের 3টি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের যে আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়, সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট। আমি মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বা অনুরোধ রাখতে চাই একই সাথে আমি, যে পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরো একটু বাড়িয়ে তাদের ব্যবসা, কৃষিখাত সহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক।
এটা এটা পাহাড়ি এবং সমতল উভয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মূল হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, পাহাড় এবং সমতল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের এখানে দিনাজপুর, ময়মনসিংহ, এদিকার নেত্রকোনা, এদিকার সদস্যবৃন্দ আছেন অনেকেই, উভয় সাইডে। মাননীয় স্পিকার, দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকুয়া ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক ভ্যাট প্রত্যাহারের জন্য এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এই সেক্টরটাকে আরও বেশি এমফেসাইজ দেওয়ার জন্য যে যন্ত্রপাতি আছে, এটার যে ট্যাক্স আছে, শুল্ক আছে বিভিন্ন রকমের, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের, বিশেষ করে স্থানীয় শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থানীয় শিল্পের বিকাশের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল আমদানি হয়, বেশ কিছু ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রদানের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, একই সাথে বিভিন্ন ঔষধ তৈরি এবং স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে মধু ব্যবহৃত হয়, অনেকেই নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যালের সাথে আপনারা যারা বা ফিজিশিয়ান এখানে যারা আছেন। সুতরাং মাননীয় স্পিকার, এই উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু মধু আমদানিতে 10% সম্পূরক শুল্ক আছে, এই সম্পূরক শুল্কটা আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সমূহ কাঁচামাল হিসাবে পিভিসি এবং পেট রেজিন আমদানিতে যে প্রস্তাবিত বাজেটে যে 10% আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে, এইটিকে 10 থেকে আমি 5 করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফায়ার ডোর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে কোল্ড রোল শিট আমদানিতে প্রস্তাবিত 10% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল হিসাবে মাননীয় স্পিকার ফ্ল্যাট রোল প্রোডাক্ট প্লিটেড অর কোটেড উইথ কোরাম অক্সাইড আমদানিতে প্রস্তাবিত 10% এবং রেগুলেটরি যে শুল্ক, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন তাহলে বাকি অংশটি আমি নামাজের বিরতির পরে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ। যেহেতু জামাতের টাইম, নামাজের টাইম অনেকক্ষণ আছে, আমার আর 15-20 মিনিট হলে আই ক্যান ফিনিশ। মাননীয় স্পিকার, 15 মাননীয় সংসদ নেতা, আপনি যদি 15 মিনিটে শেষ করতে পারেন তাহলে একবারে শেষ করে ফেলে ভালো। শেষ করে দেব? জি, আচ্ছা মাননীয় স্পিকার, আমি দ্রুত তাহলে শেষ করার চেষ্টা করছি। বিরোধী দলের নেতা, আপনি কিছু বলছেন কি? আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা কি কন্টিনিউ করব 15 মিনিট? তাহলে 15 নেতাকে থেকে মাইক 20 দেন। লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। আমাকে মাইকটা দিতে। জি, ধন্যবাদ। জি, মাননীয় স্পিকার, ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বৈদ্যুতিক তার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান তারা রিফাইন্ড কপার ওয়্যার আমদানিতে 10% রেগুলেটরি যে কর দিয়ে থাকেন, সেটিও আমি সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর বাইরেও কেশনাট প্রসেসিং শিল্পের কাঁচামাল হিসাবে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে প্রস্তাবিত 15% কাস্টম শুল্ক হ্রাস করে, 15% আছে, এটা কাস্টম 15% হ্রাস করে, না এটা 0 না,
5% করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রেয়াইতি সুবিধা যেটি আছে সেটি আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা যেটি আছে সেটিকেও আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কিন্তু বর্তমান সরকার একটি বিশাল ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। মাননীয় স্পিকার, এই ফান্ড ব্যবহার করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ফান্ড ব্যবহার করে আমাদের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে শুধু ব্যক্তি প্রতিষ্ঠা নয়, স্টার্টআপ প্রজেক্ট সফল হলে দেশের তরুণ প্রজন্মের সামনে এক বিশাল কর্মসংস্থানের স্পেস তৈরি হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ব্যবসায়ী বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেট প্লেস এবং অন্যান্য অনলাইন মিডিয়া বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এসবের মাধ্যমে বর্তমানে 15% ভ্যাট আরোপ থাকায় এই পুরো বিষয়টার উপরে 15% ভ্যাট আরোপ থাকায় অনেক সময় দেখা গিয়েছে ব্যবসায়িকগণ আনুষ্ঠানিক চ্যানেলে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ না করে বরং অনেক অন্যভাবে অনানুষ্ঠানিক উপায়ে অর্থগুলো পরিশোধ করে থাকেন। ফলে মাননীয় স্পিকার, ওই ব্যক্তির যেমন লাভ হচ্ছে না, একই দিকে সরকারও রাজস্ব হারাচ্ছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই যে এইটার উপরে যে 15% ভ্যাট আছে সেটিকে কমিয়ে 5% করা হোক, 5% করা হোক। তার ফলে যেটি হবে, আমরা বিশ্বাস করি যে যারা অন্যভাবে এইটি পেমেন্টটা করছেন তারা উৎসাহিত হবেন প্রপার ওয়েতে পেমেন্টটি করার জন্য। মাননীয় স্পিকার, ব্যবসা বান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ভ্যাট বিষয়ে আরও কয়েকটা প্রস্তাব বিবেচনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। স্বর্ণ বা স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2500 টাকা, 2500 টাকা এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটিকে আবার পুনর্নির্ধারণ কি করা যেতে পারে। এছাড়াও মাননীয় স্পিকার, বিটিআরসির সাথে রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য যে 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান এবং একই সাথে সকল প্রকার মাছ সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান। একই সাথে মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে ডাবল কেবিন পিকআপ, আমরা যারা রাজনীতি করি আমাদের ক্ষেত্রেও লাগে অনেক সময় মিছিল মিটিং সব কাজে যেতে, ক্যাম্পেনিংয়ে যেতে, তো ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে 15% যে ভ্যাট আছে এটিকে কমিয়ে আমি 5% করার প্রস্তাব করছি যারা লোকালি করছেন। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোএফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো রাষ্ট্রের প্রকৃত শক্তি তার সম্পদে নয়, বরং তার প্রকৃত শক্তি নিহিত রয়েছে সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিতা এবং জনগণের আস্থায়। উন্নয়নকে টেকসই করতে হলে শুধু অর্থনৈতিক সংস্কারই নয়, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাও অত্যন্ত জরুরি। আমার মনে এ ব্যাপারে বোধহয় আমরা উভয় পক্ষ একমত। এবং এর পাশাপাশি জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। মাননীয় স্পিকার, এটি একটি মানুষের চাওয়া। এখন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার এবং প্রশাসন চায়। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে আমি মনে করি শুধু বর্তমান সরকারে নয়, বরং আমি মনে করি এই পুরা সংসদ জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে একসাথে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। শাসক অবস্থান থেকে
মাননীয় স্পিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষার অন্যতম পূর্ব শর্ত বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সরকারের নেওয়া লিগ্যাল এইড কর্মসূচির ব্যাপক বিস্তার ঘটিয়েছি। গত বছরের তুলনায় এবারে বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাননীয় স্পিকার, এই সংসদে আমি বিচারকদের আবাসন সমস্যার সমাধান, গবেষণা এবং আদালত ভবনের যে সংকট রয়েছে এইটা নিরসনের জন্য, বিচার বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সুপ্রিম কোর্টে আরও 100 এবং আইন মন্ত্রণালয়কে আরও 500 কোটি অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দক্ষ, সৎ এবং পেশাদার জনপ্রশাসনের কোনোই বিকল্প নেই। আমরা যদি সার্ভিস পেতে চাই, আমাদের প্রশাসনকে সেভাবে দক্ষ করে তুলতে হবে। জনগণকে যদি সার্ভিস দিতে চাই, আমরা প্রশাসনকে যেমন একদিকে জবাবদিহির আওতায় আনতে চাই, একই সাথে আমরা সঠিক বেতন কাঠামো, প্রশিক্ষণ এবং অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশও বজায় রেখে দেশ গঠনে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, বিএনপি সরকার, আমি যেটা আগেই বলেছি, সরকার সমস্যাকে আড়াল করতে চায় না, আড়াল করে কোনো লাভ হবে না। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। জনগণের প্রত্যাশা, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অপরিসীম। এটি আমরা বিভিন্ন আলোচনায় আমাদের সকলের মুখ থেকে এপাশ ওপাশ উভয়ের আমাদের বক্তব্যে বেরিয়ে এসেছে বিভিন্ন সময়। সরকার তার সর্বোচ্চ শক্তি নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলছে, তবে বহু কঠিন একটি পথ এটি। বাংলাদেশের মানুষ, আমরা প্রত্যেকে গ্রামে গঞ্জে ঘোরা মানুষ, মানুষের সাথে উঠা বসা করা মানুষ। আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ, যা আমরা স্বচক্ষে দেখেছি। তরুণ সমাজ মেধাবী, আমাদের কৃষক উৎপাদনশীল, প্রবাসীরা দেশপ্রেমিক এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনোই বিকল্প নেই। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের সকল সদস্যকে, আমার দলের সংসদ সদস্য এবং উইথ রেসপেক্ট বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আহ্বান জানিয়ে বলতে চাই, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, আমিও বলেছি, ওনার সাথে সম্পূর্ণ একমত রেখে আমি বলতে চাই, আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের কাজ। আমি অক্লান্ত পরিশ্রমের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আমার এবং আমার সকল সদস্যের পক্ষ থেকে সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বাজেট প্রস্তুত, মুদ্রণ, উপস্থাপন ও সংসদীয় কার্যক্রমে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, বিজি প্রেস এবং গণমাধ্যম কর্মী যারা দীর্ঘদিন ধরে বাজেট অধিবেশন কভার করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশ এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এদেশের জনগণ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার কাজ করার জন্যই জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের প্রত্যেকটি মানুষকে এই সংসদে পাঠিয়েছে। এই সংসদে আসার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের অগণিত সতীর্থ সহযোদ্ধা জীবন দিয়েছেন। অনেকেই নেই, আমি এই দেশ ছেড়ে চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম তখন অনেককে দেখে গিয়েছিলাম, ফিরে এসে আমি তাদেরকে পাইনি। আমরা ওই পক্ষের অনেক সিনিয়র নেতা যাদেরকে আমি নিজে দেখেছি, যাদের সাথে কথা বলেছি, তাদেরও অনেককে এসে আমি পাইনি। আমাদের উভয় পক্ষেরই অবস্থা। অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন। তাদের রক্তের কাছে, তাদের ত্যাগের কাছে আমরা অবশ্যই ঋণী। তাই আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমাদের সেই দায়িত্বশীলের জায়গা থেকে জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনি সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। মাননীয় স্পিকার, সবশেষে আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই সরকার, এই সংসদ জনগণের। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি, জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশকে পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য, এই সংসদের সামনে এবং জাতির সামনে উপস্থাপন করতে দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমগ্র জাতীয় সংসদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।